আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় ঢাকা দিল্লি উত্তেজনা। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আপনাকে স্বাগত জানাচ্ছি ২১-এর রাতে। আমাদের সঙ্গে আছেন তারিক মাহমুদ আজহারি, শরিয়া কনসালটেন্ট। আপনাকেও স্বাগত জানাচ্ছি ২১-এর রাতে। আমি শরীফ ভাইকে দিয়ে শুরু করতে চাই। শরীফ ভাই, ঢাকা দিল্লি হঠাৎ করেই উত্তেজনা বলবো না, কয়েকদিন ধরে আসলে অনেকগুলো ঘটনা ঘটছে, তারই একটি বহিঃপ্রকাশ আমরা দেখছি কিনা। সম্প্রতি আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য বিষয়ক উপদেষ্টা, তিনি দিল্লি থেকে তিনি ফেরত এসেছেন, আজকেই তিনি এসেছেন। আমি সেই ঘটনার কিছু উল্লেখ করতে চাই। এই বিষয়ে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করা হয়েছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে, আমি সেই কথার কিছু উল্লেখ করতে চাই। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমানের ফেরত আসা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুঃখজনকও বটে। তিনি বলেন, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে। রোববার ঢাকা থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান দিল্লি গিয়েছিলেন ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে। ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18 সূত্রে বরাত দিয়ে জানায়, নিরাপত্তা সংশ্লিষ্ট একটি নজরদারি তালিকায় নাম থাকার কারণে দিল্লির ইমিগ্রেশন কর্তৃপক্ষ জাহেদুর রহমানকে বিমানবন্দরে কিছুক্ষণ আটকে রাখে। রুটিন তল্লাশির সময় তার নামটি ইমিগ্রেশন কর্মকর্তাদের নজরে আসে এবং তথ্য যাচাই বাছাইয়ের জন্য তাকে সেখানে থামানো হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির 28তম বৈঠকে অংশ নিতে তিনি ভারত যাচ্ছিলেন। এই বিষয়ে আসলে শরীফ ভাই, আপনিও নিশ্চয়ই খোঁজ খবর রাখছেন, বিষয়টিকে আসলে কিভাবে আপনি বর্ণনা করতে চান? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। আপনার আজকের অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক উত্তেজনা। এই উত্তেজনাটা আসলে কিন্তু গতকালের না, এই উত্তেজনা অনেক দিন ধরে চলছে। বিশেষ করে 5 আগস্ট আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের কতগুলো আচার আচরণ, এটা বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে নিতে পারছে না। কখনো কখনো মনে হয়েছে যে বাংলাদেশে মনে হয় ভারতীয় সরকারের পতন ঘটেছে এবং নতুন যে সরকারটি এসেছিল, অন্তর্বর্তী সরকার, সেই সরকারের সাথে ভারতের সম্পর্কটা স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক ছিল। এবং এই অস্বাভাবিক থাকার পেছনে ভারতের মিডিয়ার একটা বড় উস্কানি ছিল। তারা নানাভাবে উস্কানি দিয়েছে। আবার এখানে যারা ক্ষমতায় বসেছিলেন তাদের পক্ষ থেকেও অনেকগুলো জায়গায় উস্কানিমূলক কতগুলো কথাবার্তা সেগুলো ছিল। আমরা নির্বাচনকে কেন্দ্র করে সেখানে একটু বরফ গলতে দেখেছিলাম। আপনার মনে আছে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি সেই তার জানাজার অনুষ্ঠানে সেদিন তিনি এসেছিলেন। আবার নতুন সরকার যেদিন শপথ গ্রহণ করবে সেদিনও তারা তাদের একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন, উচ্চ পর্যায়ের প্রতিনিধি। এবং এর ভেতর থেকে সম্ভবত তারা রিয়েলাইজ করেছিল যে প্রতিবেশীর সাথে আসলে সম্পর্কটা খারাপ রাখা উচিত না। কিন্তু আপনি থিওরিটিক্যালি এটি শুধু কেবল বিশ্বাস করলেই হবে না, আপনাকে প্র্যাকটিক্যালি কতগুলো আচরণের ভেতর থেকে, রাষ্ট্রাচারের ভেতর থেকে দেখাতে হবে যে আমি আপনার সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক উত্তরণের পক্ষে বা উত্তরণ চাই। 15 বছর যে সরকারটি ক্ষমতায় ছিল, তাদের সাথে ভারতের যে সম্পর্কটা ছিল, এটা আমাদের কাছে অনেক জায়গায় দৃষ্টিকটু মনে হয়েছে। কোথাও কোথাও মনে হয়েছে যে আমরা নানাভাবে ভারতের কাছে এক ধরনের বশ্যতা স্বীকার করে সম্পর্কটা রক্ষা করছি। আমরা অবশ্যই চাই যে আমাদের একটা স্বাধীন দেশ হিসাবে আমাদের মর্যাদার জায়গাটা থাকবে। আবার একই সঙ্গে প্রতিবেশী হিসাবে আপনার কতগুলো রেসপন্সিবিলিটিও আছে। গতকালকে যে ঘটনাটি হয়েছে, এটি নিয়ে নানা ধরনের বক্তব্য আসছে। যিনি গিয়েছিলেন আমাদের দীর্ঘদিনের পরিচিত, গত 1.5 বছর বা 1 বছর ধরে তার সাথে যাদের মিত্রতা ছিল, রাজনৈতিক মিত্রতা, তাদের পক্ষ থেকে অনবরত তাকে নানাভাবে ট্রল করা, তাকে নানাভাবে সমালোচনা করা, অশ্লীল বাক্য ব্যবহার করা, এই ঘটনাগুলো কিন্তু আমাদের এখানে ঘটেছে। আবার তিনি যখন প্রতিবেশী দেশে একটা আন্তর্জাতিক অনুষ্ঠানে যেতে গেলেন,
তখন যে ঘটনাটা ঘটল সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। আমাদের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন যে এটা কাঙ্ক্ষিত না। একই সাথে আমি মনে করি যে এটি নিন্দনীয়। তবে ভারত তার বিমানবন্দরে যাকে আটকে দিয়েছে, ভেতরে প্রবেশ করতে দেয়নি, তিনি কি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে তাকে যে ধরনের পেপারস সেখানে উপস্থাপন করার কথা, যে আইডেন্টিটি নিয়ে অফিসিয়ালি দুটো বিষয় আছে। একটা হচ্ছে আপনি জানিয়েছেন, আমি আপনাকে জানালাম যে আপনার অফিসে আমি আসব, কিন্তু এটি সিকিউরিটিতে যারা দায়িত্ব পালন করেন, নিরাপত্তার দায়িত্ব, তারা জানলেন না, তাহলে তারা কি আমাকে ভেতরে প্রবেশ করতে দেবে? আমার ধারণা যে এখানে একটা বড় রকমের কমিউনিকেশন গ্যাপ আছে, এবং এর একটা বড় রেসপন্সিবিলিটি। ভারতের আচরণটা, তার মনোভাবটা যেমনিভাবে আমি ক্রিটিক করব, সমালোচনা করব, একই সাথে সেখানে আমাদের যে দূতাবাস আছে তাদের পক্ষ থেকে যে ধরনের ইনিশিয়েটিভটা থাকা দরকার ছিল। কারণ জি, আমি একটু যোগ করি, আমি ভারতীয় সংবাদ মাধ্যমের কয়েকটি খবর আমি একটু যোগ করি। আমি একটু প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার কাছে, ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার কাছে কোনো কূটনৈতিক পাসপোর্ট ছিল না। তিনি সার্কের স্টিকারযুক্ত সাধারণ সবুজ পাসপোর্ট নিয়ে ভ্রমণে গিয়েছিলেন। তবে তার এই সফরের বিষয়টি নিশ্চিত করে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি কূটনৈতিক পত্র বা নোট ভার্বাল পাঠিয়েছিল। রাইট। তো এখানে আরও একটা জায়গায় স্পষ্ট হলো যে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাস তার একটা দায়িত্ব তারা পালন করেছে, ভারতকে জানানো হয়েছে। কিন্তু এটি যেহেতু জাহিদুর রহমানের ব্যাপারে এক ধরনের আপত্তি আগে ছিল, সে কারণে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানকার যে আমাদের দূতাবাস যেটা আছে, তাদের উচিত ছিল এটিকে আবার যোগাযোগ করা এবং এটি রিকনফার্ম করা যে তারা ওই তালিকার থেকে তার নামটা কেটে দিয়ে তাকে কূটনৈতিক পাসপোর্ট তার হাতে থাকা উচিত ছিল। তিনি সেটি নিয়ে না গেলেও আমাদের সেখানকার যে দূতাবাস, সেই দূতাবাসের উচিত ছিল এটিকে আবার দেখভাল করা, আবার দেখা যে তার নামটা সেখান থেকে কাটা হয়েছে কিনা। এক। দ্বিতীয়ত, আপনাকে একটা ঘটনা আমি মনে করিয়ে দিই। 1996 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, তখন সেই সময়ের যোগাযোগ প্রতিমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, খুব আলোচিত ব্যক্তি, তিনি কূটনৈতিক পাসপোর্ট ছাড়া ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন প্রতিমন্ত্রী থাকা অবস্থায়। এবং সেখানে যখন তিনি আইনের মুখোমুখি হন, তখন তিনি বলেছিলেন যে আমি আসলে ব্যক্তিগত সফরে এখানে এসেছি। কিন্তু সেই সময় এটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল যে একজন মন্ত্রী, তিনি তার কূটনৈতিক পাসপোর্ট না নিয়ে তিনি তার ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে যেহেতু বাইরে গেছেন, এর ভেতরে কোনো একটা রহস্য আছে। এবং সেই সমালোচনার মুখে আবুল হোসেন পদত্যাগ করেছিলেন। অর্থাৎ কতগুলো জায়গা আছে, যে জায়গাগুলো ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত বন্ধুত্ব, এটি একরকমের বিষয়। আর যখন আপনি রাষ্ট্রাচারের মধ্যে যুক্ত হয়ে যাবেন, তখন প্রত্যেকটা বিষয় আপনার খুব যৌক্তিকভাবে, সুচিন্তিতভাবে আপনার পা ফেলতে হবে। যখন জাহিদুর রহমানের নামটি ওই তালিকায় উঠেছে, আপনার খেয়াল আছে যে একসময় নরেন্দ্র মোদীকেও কিন্তু আমেরিকায় প্রবেশ করতে দেওয়া হয়নি, এবং আমেরিকার বিমানবন্দরগুলোতে অনেককেই নানা সময়ে নানাভাবে বিশিষ্ট ব্যক্তিদেরকে দেহ তল্লাশি থেকে শুরু করে হয়রানি করা। আল গোরের কথা মনে আছে, আমি ভিডিওতে দেখছিলাম যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন, আল গোরকে তল্লাশি করছিলেন তার। এই যে ব্যাপারগুলো আমি মনে করি যে, আবার বলি, ভারতের যে আচরণটা, এটি শুধুমাত্র এখানে না, আপনি এই সময়কালে পুশব্যাক সহ অন্যান্য জিনিসগুলো, যেটি পুশিন সহ যে বিষয়গুলো দেখছি, এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা শান্তিপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বর জায়গায় কোনোভাবেই গ্রহণযোগ্য না। কিন্তু এই যে পাসপোর্টের ব্যাপারে যে ঘটনাটা ঘটলো, আমার ধারণা যে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের এই বিষয়টা মানে একাধিকবার চেক করা উচিত ছিল। এটি
অনুসন্ধান করা উচিত ছিল যে তার নামটা ওই তালিকা থেকে, তিনি যেহেতু প্রতিমন্ত্রীর মর্যাদায়, তার একটা অবস্থানের তো পরিবর্তন ঘটেছে, সুতরাং এই অবস্থানটা তাদেরকে অফিসিয়ালি শুধু জানানো না, এটিকে আবার তারা সেটিকে পরিবর্তন করেছে কিনা, সংশোধন করেছে কিনা, এটি অবশ্যই দেখা উচিত। জি শরীফ ভাই, আমি আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে তারিক মাহমুদ আজহারির কাছে আসতে চাই। আপনিও বিষয়টি নিশ্চয়ই জানেন, সেই মুহূর্তে দেশের অন্যতম আলোচনার বিষয়গুলো এটি। আপনি এই ঘটনাটাকে আসলে কিভাবে বর্ণনা করতে চান? জি, ধন্যবাদ প্রিয় উপস্থাপক এবং সম্মানিত সহ আলোচক, সম্মানিত দর্শকবৃন্দ। আসলে আপনি যে শিরোনাম দিয়েছেন ঢাকা দিল্লি উত্তেজনা, ঢাকা দিল্লি উত্তেজনা কিন্তু এটা একটা চিরন্তন বিষয়। একদম বাংলাদেশের সৃষ্টির শুরু থেকে উত্তেজনা ছিল, এরপরে এখনও আছে। মাঝখানে আমরা যে সময়গুলোতে হাসিনাকে দেখেছি, ওই সময়কে দেখেছি যে যেন ভারতের সরকার আছে, ভারতের অঙ্গরাজ্য সরকার হিসাবেও মাঝে মধ্যে মানুষজন বলতো। তো উত্তেজনা যুগে যুগে ছিল, কিন্তু এখন যেই বিষয়টাকে কেন্দ্র করে গতকালকের উত্তেজনা, এটা হচ্ছে আমাদের সরকার একজন প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টাকে তারা সেখানে ঢুকতে দেয়নি এবং সেখানে তিনি হয়রানির শিকার হয়েছেন। তো এখানে দুইটা বিষয়। প্রথমত হচ্ছে আমাদের অফিসিয়ালস যারা, তাদের এখানে তারা কূটনৈতিক পাসপোর্ট তাকে দিতে পারেন নাই, সাধারণ একটা পাসপোর্টে তাকে যেতে দিয়েছেন। এটা আমাদের দিক থেকে একটা গ্যাপ। আর তিনিও একজন রাষ্ট্রীয় পদে থেকে সাধারণ পাসপোর্ট নিয়ে যাবেন কেন? তিনি কিন্তু দায়িত্বে এসেছেন যে 3 মাস প্লাস হয়ে গিয়েছে। তো এটা আমাদের দিক থেকেও একটা গ্যাপ আছে। আর বাংলাদেশ দূতাবাস যেহেতু তাদেরকে ইনফর্ম করেছে, এরপরও তারা আমাদের একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি, প্রতিমন্ত্রী পদমর্যাদার ব্যক্তিকে ওখানে বসিয়ে রেখে আমাদেরকে কোনো বার্তা দিতে চেয়েছেন, এটা একটা বিষয়। আর কিন্তু ভাই যেটা বললেন, মূলত তাকে করা হয়েছে, হয়রানি হয়তো করা হয়েছে তার অতীতে যে ভারত বিরোধী অবস্থান, যখন হাসিনার মাফিয়াতন্ত্র ছিল, স্বৈরাচার ছিল, ফ্যাসিবাদ ছিল, তখন জাহিদ ভাই কিন্তু আমাদের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন, অনেক কথাবার্তা বলেছেন। পরবর্তীতে 5 আগস্টের পর জাহিদ ভাই যখন বিপদ কেটে যাওয়ার পরে তিনি বিএনপি হয়ে গেছেন, অনেকে যেভাবে বলে, অর্থাৎ তিনি এখন আর আমাদের পক্ষে নাই, সংস্কারের পক্ষে নাই, কিন্তু একসময় তিনি আমাদের সহযোদ্ধা ছিল। তো তাকে হয়রানি করা, এটা মূলত বাংলাদেশকে হয়রানি করা। তারা জানতো না যে বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার লোক আসছেন, এরকম না। তারা জানতো, জানার পরও তাকে এই হয়রানিটা করেছে। আমরা এটার নিন্দা জানাই। এরপরে যেটা বলছেন যে ঢাকা দিল্লি উত্তেজনা, এটা 5 আগস্টের পরে বেড়েছিল, নির্বাচনের পরে আমরা চেয়েছিলাম যে এটা আরেকটু কমতে পারে, কমা উচিত, কিন্তু কমে নাই। এটার পিছনে বাংলাদেশের কোনো দায় আমি মনে করি না। ভারত যেরকম বাংলাদেশকে সবসময় ছোট ভাই হিসাবে দেখতে ইচ্ছুক, কিন্তু বাংলাদেশের মানুষ কখনো ভারতকে বড় ভাই হিসেবে দেখতে ইচ্ছুক না এবং কখনো ইচ্ছুক হবেও না। বরং সমানে সমানে আপনি চাইলে এক টেবিলে বসে খাবার খেতে পারেন, আপনি বসে চা খাবেন আর আমাকে দাঁড়িয়ে পানি খেতে দিবেন, এটা বাংলাদেশের মানুষ কখনো মানবে না। এটা আমি আরেকটু যোগ করি। অনেকদিন ধরে একটি আলোচনা ছিল যে বিশেষ করে পুশিন নিয়ে যে সাম্প্রতিক অবস্থানগুলো আমরা দেখছি সীমান্ত এলাকায়, সেই তারই পরিপ্রেক্ষিতে একটি দাবি ছিল, সমালোচকদের বলা হচ্ছিল যে সরকারের পক্ষ থেকে যে যারা আছে বাংলাদেশের ভারতের হাইকমিশনার, তাদেরকে তলব করার বিষয়টি ছিল। আমরা দেখলাম যে অবশেষে তলব করা হয়েছে এবং বাংলাদেশের অবস্থানগুলি তুলে ধরা হয়েছে। সেটা নিশ্চয়ই একটি পজিটিভ দিক হিসেবে আপনি দেখবেন কি? হ্যাঁ, এটা সরকার শেষমেশ অনেক দিন পরে এই তলবটা করেছে, আরও আগেই করা উচিত ছিল। এখন ভারতের পক্ষ থেকে এটা তো একবারে নিরেট আগ্রাসন। বাংলাদেশের কোনো নাগরিক যদি ভারতে থাকে, সরাসরি অফিসিয়াল মাধ্যমে তাকে ফেরত পাঠাইতে পারে, কিন্তু সে কেন সীমান্তে এসে চোরের মতো পুশিং করবে? পুশিং মানেই তো হচ্ছে চোরের মতো একটা লোককে ঢুকিয়ে দেয় আরেক দেশে, তাই না? তো এটা ভারত কখনো করতে পারে না। আর বাংলাদেশের সরকার এখানে একটু দুর্বলতা দেখাচ্ছে, অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও অ্যাক্টিভলি কাজ করতেছে না বলে আমাদের মনে হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও গোছালোভাবে আরও অ্যাক্টিভভাবে কাজ করা উচিত। এই পুশিনের আলোচনা, অথবা সীমান্তে যে বাংলাদেশি কথিত বাংলাদেশি আর কি, তারা হয়তো বাংলাদেশি হইতেও পারে, অথবা বাংলা ভাষাভাষী মুসলিমও হইতে পারে, তাদেরকে নিয়ে বাংলাদেশের ঢোকানোর যে প্রচেষ্টাটা, এটা আমরা কয়েক সপ্তাহ ধরে দেখতেছি। তো শেষমেশ যখন আমাদের একজন উপদেষ্টা সেখানে গিয়ে একটু হয়রানির শিকার হইলেন, পরের দিন তলবটা এসেছে। তো এতদিন আমাদের এই যে সাধারণ মানুষদের জন্য তলবটা আসা নাই কেন? সাধারণ মানুষদের জন্য তো এই তলবটা আসা উচিত ছিল, তাদেরকে ডাকা উচিত ছিল যে আপনারা কি করতেছেন। কিন্তু যখন একজন উপদেষ্টা গিয়ে সেখানে একটু আটকে গেছে, তখন আবার তাৎক্ষণিক তলব করা হয়েছে।
তো আমরা চাইবো যে বাংলাদেশের একজন সাধারণ মানুষকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় একজন উপদেষ্টা সমান গুরুত্ব পাক, এটা আমরা সরকারের কাছ থেকে চাইবো, আমাদের প্রশাসনের কাছ থেকে চাইবো। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। শরীফ ভাই, তিনি বলছিলেন যে আসলে সবার ক্ষেত্রেই একই রকম রিয়াকশন সরকারের দেখানো উচিত ছিল, বিশেষ করে সাধারণ যে মানুষগুলোর কথা বলা হচ্ছে তাদের ক্ষেত্রে করা হয়নি এতদিন। আজকে যখন একজন প্রতিমন্ত্রী মর্যাদার একজনকে হয়রানি শিকার হলেন, তখন তাকে তলব করা হচ্ছে। পুশিন নিয়ে আসলে কি আজকেও আমরা সেই একই ঘটনা দেখছি? যথার্থই, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা সত্য সাদা এই বিষয়গুলোকে রাজনৈতিক রং মিশিয়ে দেখি। আপনি যখন ভারতের এই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতির সমালোচনাটা আমরা সবাই মিলে করব, কিন্তু বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দেওয়া এই বিষয়ে যখন আমরা নীরব থাকি, তখন আমরা ওই সত্য সবসময় একরকমের হয় না। আমরা এই কাজগুলো করি এক ধরনের দাসত্বের জায়গা থেকে। আমাদের প্রত্যেকের মনের মধ্যে ছোট ছোট শেখ হাসিনা বসবাস করে। জাহিদুর রহমান, আমি তার সাথে আমাদের দীর্ঘদিনের পরিচয়। আমি ব্যক্তিগতভাবে তার যে কোনো চিন্তাকে আমার অপছন্দ হলে আমি তাকে রেসপেক্ট করতে পারি। ভাই যেটি বললেন, জাহিদ সংস্কারের বিপক্ষে চলে গেছে। সংস্কারের বিপক্ষে কোথায় গেল? আপনি একটা ট্যাগ দিয়ে দিলেন কেন? ওনার সরকার গিয়েছে সেটা বললাম। কারণ হচ্ছে যে আপনি তাকে পছন্দ করছেন না। এখন আপনি চাইছেন সবাই আপনার পক্ষে এসে কথা বলবে। কই, আপনি তো বলছেন না মেজর আখতারুজ্জামান সে যে খোলস বদলালো। জুলাইয়ের অভ্যুত্থানের সময় শেখ হাসিনা যে ভাষায় কথা বলতেন, মেজর আখতারুজ্জামান একই ভাষায় কথা বলতেন। আজ থেকে কয়েকদিন আগেও দেখেছি, আমার কাছে ভিডিওটা আছে। তিনি বলছেন যে আওয়ামী লীগ এখানে ফিরে আসবে, এটি বাস্তবতা। এবং এই সময়কালে প্রত্যেকটা যেখানেই যাবেন সেখানেই দেখবেন যে তিনি এই কথাটা বলছেন, ফেরি করছেন। আওয়ামী লীগ ফিরে আসবে কি আসবে না সেটি আওয়ামী লীগের বিষয়, কিন্তু এই কথাটা কই, আপনি তো সেটির কখনো সমালোচনা করেন না কেন? কারণ হচ্ছে সম্ভবত তার রাজনীতি আপনার হয়তো পছন্দ হয়, বা তিনি যে পক্ষটা নিয়েছেন সেটি হয়তো তার প্রতি আপনার একটা হয়তো দুর্বলতা আছে। তা না হলে এই যে তিনি প্রকাশ্যে বলেছেন যে এটা রাজাকারদের আন্দোলন। আপনি ইউটিউবে যান, অসংখ্য ভিডিও তার আছে। আপনি ইউটিউবে যান, অসংখ্য বক্তব্য তার আছে। তিনি এই যে শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে তিনি কথা বলে যাচ্ছেন। কিন্তু জাহিদুর রহমান কেন সমালোচনা? কারণ হচ্ছে জাহিদুর রহমান আপনার সঙ্গে নেই। আপনি জুলকারনাইন সাহেরের কেন সমালোচনা করেন? কারণ সে আপনার সাথে নেই। আপনি তাসনিম খলিলের কেন সমালোচনা করেন? কারণ সে আপনার সঙ্গে নেই। আপনার সঙ্গে যদি থাকে তাহলে সে ভালো। আওয়ামী লীগ যেটা করতো যে আমার সাথে থাকলে সঙ্গী, আমার বিপক্ষে গেলে জঙ্গি, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা এখনো আমাদের মধ্যে আছে। এবং ওই কারণে আমি বলি যে আমাদের সবার মনের মধ্যে ছোট ছোট হাসিনা বাস করে। আমরা যখন সুযোগ পাই তখন বড় হাসিনা হয়ে যাই, যখন সুযোগ পাই না তখন আমরা শান্তির পক্ষে কথা বলি, ইত্যাদি ইত্যাদি কথা বলি। আমাদের সব কিছুকেই আপনার একটা সামগ্রিকভাবে আপনার এটা বিবেচনা করা উচিত। আমাদের যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছিল সেই সম্ভাবনাগুলো তো আমরা নষ্ট করেছি, আমরা এটাকে বিভক্ত করেছি। এবং আপনি খেয়াল করে দেখবেন এই যে ভারতের প্রশ্নে, আপনার এখানে আমি অনেকবার বলেছি, ভারতের প্রশ্নে যখন ভারত আমার সাথে থাকে তখন এক ধরনের, আর যখন আমার সাথে থাকে না তখন আর এক ধরনের। খলিলুর রহমান তো ভারতে গিয়েছিল, তাকে তো আটকায়নি, তাকে তো আটকায়নি। আপনি এখন বলছেন খলিলুর রহমান তো আমেরিকার লোক, বিএনপির লোক, অমুক লোক তমুক লোক। তো খলিলুর রহমান তো এর সঙ্গেও ছিল, ডক্টর ইউনূসের ক্যাবিনেটের সদস্য ছিল। এই যে আমেরিকান চুক্তির ব্যাপারটা যখন আসে, বলে যে খলিলুর রহমান একা করেছে। একটা ব্যক্তির পক্ষে এটা একটা দেশের সাথে চুক্তি কি একা করা সম্ভব? এটা তো আপনি ওই একেবারে লেম্যান যারা তাদের কাছে বলতে পারেন। সরকারের প্রধান তার কনসার্ন ছাড়া, তার মতামত ছাড়া কোনোভাবে কোনো একজন ব্যক্তি, চুক্তিটা তো ব্যক্তির সাথে হয়নি, রাষ্ট্রের সাথে। শরীফ ভাই, সবাই তো জানেন, আপনি শুধু সরকারের কথা বলছেন কেন? সরকারের দিক থেকে তো পরে বলা হয়েছে যে আমরা প্রত্যেককে জানিয়েছি। তার অর্থ হলো যে আপনি সোহরাওয়ার্দী উদ্যানে বিরাট সমাবেশ করছেন গাজার পক্ষে, গাজায় গণহত্যা হচ্ছে, গাজায় মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, রাইট? কারা করছে? ইসরায়েল করছে। ইসরায়েল কি একা করছে? ইসরায়েল যে বন্দুক নিয়ে গিয়ে গাজার শিশুদেরকে খুন করছে, বুকে গুলি চালাচ্ছে, সেই বন্দুকটা হচ্ছে আমেরিকার বন্দুক, সেই কার্টিসটা হচ্ছে আমেরিকার কার্টিস, সেই বোমাটা আমেরিকা পাঠিয়েছে, আমেরিকার কাছ থেকে তারা কিনে নিয়ে আসে। এবং আমেরিকা এটার জন্য সে এটা ব্যবসা করে, সে কখনো বলে না। এবং ক্রমশই
স্পষ্ট হচ্ছে এই যে ইরান যুদ্ধের সময় যে আমেরিকার সমর্থন ছাড়া ইসরায়েলের 1 সেকেন্ডও টিকে থাকা সম্ভব না। পৃথিবীর সব থেকে নষ্ট খুনের মানে যে জায়গাটা ইসরায়েল, পৃথিবীতে মানবতা বিরোধী যত ধরনের অপরাধ আছে ইসরায়েল করছে, সেই ইসরায়েলকে টিকিয়ে রেখেছে কে? সেই ইসরায়েলকে টিকিয়ে রেখেছে আমেরিকা। আপনি এখানে দাঁড়িয়ে ওই ইসরায়েলের বিরুদ্ধে বলেন, কই আমেরিকার বিরুদ্ধে তো বলেন না কেন? কারণ হচ্ছে আমেরিকার সাথে আপনার স্বার্থ আছে। গত 30 বছর আমাদের এখানে যতগুলো মিছিল হয়েছে, সব থেকে বেশি মিছিল হয়েছে কি? পৃথিবীর 4টা জায়গায় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কোথায়? এক হচ্ছে কাশ্মীরে, আর একটা কোথায়? আর একটা হচ্ছে ইসরায়েলে, গাজাতে। আর একটা জায়গা হলো ওই কি বলে চীনের উইঘরে। কারা হত্যা করছে? চীন সরকার। গত 1.5 বছরে আমাদের দেশের অসংখ্য ধর্মীয় নেতা বলেন, রাজনৈতিক নেতা বলেন, তারা চীন সরকারের আমন্ত্রণে চীন ঘুরে এসেছে না? এসেছে। কেউ কি জিজ্ঞেস করেছে চীন সরকারের কাছে যে তোমার এখানে যে উইঘরের মুসলমানদেরকে হত্যা করতাম, আমরা ঢাকার রাস্তায় মিছিল করতাম, সেই হত্যা বন্ধ হয়েছে কিনা? কেউ জিজ্ঞেস করেনি। কেন? কারণ হচ্ছে চীনের সাথে এখন সম্পর্ক ভালো। বাংলাদেশের মানুষের ধর্মীয়, বাংলাদেশের মানুষের ইমোশন, এটাকে দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের এখানে প্রচুর অপরাজনীতি হচ্ছে, ধোঁকাবাজি হচ্ছে, এবং সেই কাজটা আমরা করেই যাচ্ছি। জি, শরীফ ভাই আপনার কাছে আবার আসবো। আপনি নিশ্চয়ই শুনছিলেন শরীফ ভাই বলছিলেন যে অপরাজনীতি, ধোঁকাবাজি করছেন। এক জায়গায় আমরা কথা বলছি, আরেক জায়গায় আমরা চুপ থাকছি, সেটি না, কেন? এখানে বিষয় হচ্ছে আমেরিকাকে বাংলাদেশের কেউই খুব একটা পছন্দ করে বলে আমার মনে হয় না। কিন্তু যখন আবার আমেরিকার ভিসা পাওয়া যাবে চিন্তা করে, তখন সবাই আবার আমেরিকার ভিসার জন্য লাইন ধরে। আমেরিকাকে খুব একটা পছন্দ করে না। এখন আমরা আমেরিকার কোনো বিষয়ে চুপ থাকি বলে ভারতের বিষয়েও চুপ থাকতে হবে এমন কথা না। আবার ভারতের বিষয়ে কথা বলি, যেই টোনে কথা বলি, আমেরিকার বিষয়ে সেই টোনেই আমাদেরকে কথা বলতে হবে। মানে অন্যায় শুধু ভারত করলে সেটা অন্যায়, আমেরিকা করলে সেটা অন্যায় না, এটা কখনো এরকম না। এখন আমেরিকার সাথে না, প্রশ্ন যেটা হচ্ছে সেটা কেন তাহলে আমেরিকার বিরুদ্ধে ওইভাবে কথা বলেন না আপনারা? আমি সেই 2001 সালে, আমি তখন খুব ছোট ছিলাম, তখন থেকেই দেখেছি আমেরিকার বিরুদ্ধে শত শত মিছিল হয়েছিল যখন তারা আফগানিস্তানে আগ্রাসন করেছিল। তখন আমরা এখনকার কথা বলছি, বাণিজ্য চুক্তি নিয়ে যে কথাটা বলছিলেন। এরপরে আপনারা তো রাস্তায় আছেন, কথা বলছেন, আজকেও আপনারা পুশিনের বিষয় নিয়ে আপনারা প্রতিবাদ জানিয়েছেন, বিক্ষোভ করেছেন। কিন্তু সেই ক্ষেত্রে তিনি যেটা বলছিলেন যে আমেরিকার ক্ষেত্রে আমরা সেটা দেখি না কেন? আমরা শুধুমাত্র দেখেছি যে ইরানে যখন আমেরিকা আগ্রাসন চালিয়েছে, তখন অতীতের আগ্রাসনের চেয়ে একটু কম কথাবার্তা হয়েছে। অর্থাৎ ইরানের এই যে আগ্রাসনটা, এটার আগে আমেরিকা যেখানে আগ্রাসন করেছে সেখানেই বাংলাদেশে ভয়েস উচ্চকিত করেছে বাংলাদেশের লোকজন। এখন এই বাংলাদেশের কেউ আমেরিকার পক্ষ নেই অথবা আমেরিকাকে তোয়াজ করে, এটা আমার কখনো মনে হয় নাই। কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের ব্যবসায়ী শ্রেণী, তারপরে সাংবাদিক শ্রেণী, সুশীল সমাজ, সবাই আমেরিকাকে খেপাতে চায় না, কেন জানি না। তো এটার কারণ আপনারা নিশ্চয়ই ভালো জানেন এবং সবাই জানে। আসলে সবাই আমরা জানি না আসলে সবাই একটা আমেরিকা থেকে ঘুরে আসতে চাই আর কি, অথবা মাঝে মধ্যে সুযোগ পেলে আমেরিকা যাইতে চাই। এ কারণে আমেরিকার বিরুদ্ধে কথাবার্তা বলতে তারা একটু চাই না। আমি নিজে ব্যক্তিগতভাবে আমার এরকম কোনো ইচ্ছা নেই, আমারও ইচ্ছা নেই, আমি বাংলাদেশেই থাকতে চাই। কিন্তু এইটা আমার মনে হয়েছে আর কি, বাংলাদেশের সুশীল সমাজ আমেরিকার বিরুদ্ধে কথা কম বলে, ভারতের বিরুদ্ধেও কথা কম বলে। আমরা তো এই যে ফ্যাসিবাদ গেল, মাফিয়াতন্ত্র গেল, ভারতের বিরুদ্ধে কয়জন কথাবার্তা বলেছে? এই যে আপনারা বলতেন, আমরা বলেছি। তারপরে এই যে ধরেন, এই যে ডাক্তার জাহিদ ভাইও বলেছেন। কিন্তু এই যে বাংলাদেশের ভয়েস যারা সাংবাদিক সমাজ, সুশীল সমাজ, তাদের মধ্য থেকে কথাবার্তা ভারতের বিরুদ্ধে একটু কম এসেছে বলে আমার মনে হয়। এবং সীমান্ত হত্যার ক্ষেত্রেও অনেকেই চুপ আছেন। কিন্তু যখন আমরা বলি যে সীমান্ত হত্যা হচ্ছে, আপনারা কথা বলছেন না কেন, তখন আবার এই প্রশ্নটা তো আসা উচিত না যে আপনি ওই যে আমেরিকার আগ্রাসন নিয়ে কথা বলেন না, সীমান্ত হত্যা নিয়ে কথা বলেন কেন? আমরা সব জায়গায় কথা বলি, সীমান্ত হত্যা নিয়েও কথা বলি, আমেরিকার যে আগ্রাসন সেটা নিয়েও কথা বলি। এবং পৃথিবীর যেখানেই চাইনা তো এখানে মুসলমানদেরকে নিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্প করেছে, সেটা নিয়েও কথা বলি। এবং আমাদের সামর্থ্যের মধ্যে যে স্টেপ নেওয়ার দরকার, সামর্থ্য আছে, সেটা নিয়েও আমরা কাজ করি। এখানে মানে কোনো পিক অ্যান্ড চোজের বিষয়ে আমরা কখনো করি না। কিন্তু ওই একটা আপত্তির জায়গা, সেটা হচ্ছে আমি পুশিন নিয়ে যখন কথা বলি, তারপরে সীমান্ত হত্যা নিয়ে কথা বলি, তখন সেটাকে আমেরিকার ফিলিস্তিনে আগ্রাসন টেনে আনার দরকার নেই। দুইটা আলাদা বিষয়, ওটা নিয়েও আমরা প্রতিবাদ জানাবো, এটা নিয়েও প্রতিবাদ জানাবো। দুইটাকে একসাথে
একসাথে আলাপ করা যেতে পারে, কিন্তু একটা ক্যারেক্টার বিপরীতে দাঁড় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই বলে আমি মনে করছি। জি শরীফ ভাই বলছেন যে দুটি কি কেন একসঙ্গে মেলানো হচ্ছে এখন? ধন্যবাদ। প্রথমত দুটোকে একসঙ্গে মেলানো না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে স্ববিরোধিতা, আমরা যে যেটা বলি সেটা যে করি না, এটা বোঝানোর জন্য উদাহরণ হিসাবে এসেছে। আমি প্রথমেই বলেছি এই যে সংস্কারের নিয়ে এত আলোচনা হচ্ছে না, আপনি অনেক কথা বললেন, কিন্তু যখন আলী রিয়াজ বাংলাদেশের রাজনীতির কি সংস্কার হবে জুলাইয়ের অভ্যুত্থানের পর, এটা নিয়ে যখন আমেরিকান দূতাবাসের সাথে গিয়ে বৈঠক করে, স্বাভাবিকভাবে যদি বোধ বুদ্ধি সম্পন্ন কেউ হয় প্রশ্ন তুলবে যে আপনি আমেরিকার সাথে কেন বৈঠক করলেন। এটা নির্ভর করে আপনার বোধ কতটুকু, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন। আপনার হতে পারে যে আমরা এক ডাকাতকে তাড়িয়ে ওই ডাকাতের ভয়ের কারণে আর এক ডাকাতের আশ্রয় নিয়েছি, সেটা হতে পারে, আপনি বলতে পারেন। কিন্তু আমার জায়গা থেকে আমার যেটা বলা যে ভারত সেও যেমনিভাবে আমাকে শোষণ করতে চায়, ভারত যেমনিভাবে আমাকে তার কবজার মধ্যে নিয়ে রাখতে চায়, ভারতের রাজনীতিবিদদের কথা আমি বলছি। জি, কারণ জুলাই অভ্যুত্থানের পক্ষে ভারতের অনেক শহরে মিছিল হয়েছে। আমি সেই কারণে ভারতের সমস্ত মানুষকে আমি শত্রু বলতে রাজি নই। আমার পক্ষে অনেকেই দাঁড়িয়েছে, সুতরাং সবাইকে আমি শত্রু বলতে রাজি নই। ওই রাজনীতি আমাদের এখানে আছে, পুরোটাকে একদিকে ফেলে দাও, তাহলে রাজনৈতিক সুবিধা হবে। আমি যেটা বলি যে আপনি ওই যে সংস্কারের সমস্ত বিষয়গুলো নিয়ে কেন সেখানে যাবেন? সংস্কার তো বাংলাদেশের। তাহলে আমি কি এক জগদ্দল পাথর সরিয়ে আর এক জগদ্দল পাথরের জন্য কি লড়াই করেছিলাম, নাকি আমার বুকের উপর থেকে জগদ্দল পাথর নেমে যাবে সেইটার জন্য লড়াই করেছিলাম? ভাই, সংস্কারটা আসলে হচ্ছে না কেন, নাকি হচ্ছে? আমি তার আগে আপনাকে একটু বলি যে আমি কিন্তু আমার জায়গা থেকে বলছি, আমরা বলছি না। কারণ হচ্ছে আমি এখানে কোনো পলিটিক্যাল আইডেন্টিটি বা এটিকে আমি কিন্তু রিপ্রেজেন্ট করছি না, আপনাকে আমি ইন্ডিভিজুয়াল হিসাবে দেখছি। কিন্তু আপনি আমরা বলছি, এই আইডেন্টিটিটা আমার একটু জানার আগ্রহ, তাহলে আলোচনা করতে সুবিধা হতো। সংস্কারের জায়গাটা হচ্ছে, হ্যাঁ আমি তো দেখছি সংস্কার হচ্ছে না, এটা আপনি কিভাবে বলছেন? আমি পার্লামেন্টের ভেতরে যে আলোচনাগুলো হচ্ছে, আমি তো অনেকগুলো জায়গায় দেখছি রাজনৈতিক দলগুলো এক জায়গায় আসছে। যখন পুলিশের কি বলে আইজি, প্লে বয় বলি আমি আর কি, বেনজিরকে যখন গ্রেপ্তারের খবর দিয়েছে পার্লামেন্টে সবাই মানে হর্ষধ্বনি দিয়েছে, কারণ এটি আমাদের জন্য একটা আনন্দের সংবাদ। এটাকে আমি তো একটা ইউনিটি হিসাবে দেখি, যে একজন ওই নির্যাতনকারী, একজন অপরাধীকে আমরা ধরতে পেরেছি, এটা আমাদের অপরাধ, মানে এটা আমাদের ইউনিটি। আমি তো পার্লামেন্টে সেটি দেখলাম, কিন্তু আবার ইউনিটি দেখি হামের টিকা নিয়ে কোনো আলোচনা হয় না। ওই যে আমেরিকার যে চুক্তির কথা বললাম, ওটা নিয়েও আলোচনা হয় না। ইউনিটি কিন্তু আছে। বাইরে এসে যাই ঝগড়াঝাটি হোক, পার্লামেন্টের সরকারি দলের লোকজন কিন্তু প্রায় বলছে যে আপনারা এখানে যা বলেন বাইরে গিয়ে তো কথা রাখেন না। পার্লামেন্টে কিন্তু শরীফ ভাই পুশিন নিয়েও এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি। তাই তো আমি তো সেই জায়গাগুলো বলছি যে আপনি রাস্তায় এসে যে কথাগুলো বলছেন সেখানে বলছেন না। সংস্কারের জায়গাটা আমরা তো কতগুলো জায়গায় এগিয়েছি। পার্লামেন্টে আমি তো সব থেকে বড় একটা সংস্কারের জায়গা দেখি যে আমাদের এখানে একজন এমপি হওয়া মানে হলো তিনি লাট সাহেব হইয়া গেলেন। তিনি এমপি হওয়ার পর বিনা পয়সায় গাড়ি পাবেন, তিনি ঢাকায় একটা প্লট পাবেন, তার 14 পুরুষ সেখানে থাকবে, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা তো আমি মনে করি একটা বিরাট সংস্কার। আপনি পার্লামেন্টে নিজ দলের বাইরে কথা বলছেন। ওই যে কুমিল্লার এক এমপির কথা দেখলাম, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আপনি গুলি কোন দিকে ছোড়েন আমি তো বুঝি না, কখনো কখনো আমাদের দিকে চলে আসে। আপনার মনে থাকার কথা, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেবের ছেলে নওশাদ জমির, বিএনপির এমপি, তিনি তার দলের বিরুদ্ধে কথা বলেছেন না। এটা তো আগে কি আমাদের ভাবনায় ছিল? এই যে ফ্লোর ক্রসিং, 70 অনুচ্ছেদ, সেই জায়গাগুলো তো হয়েছে না। আপনি রাতারাতি একদিন সব কিছু করতে পারবেন না। এবং সংস্কারের জায়গাটা যদি বলেন, এর গ্রাউন্ডটা অনেক বড়। আপনি আপনার চাহিদা অনুযায়ী যেটুকু করছেন, আপনি কেবলমাত্র রাজনৈতিক সংস্কারের কথা বলছেন। 11টা সংস্কার কমিশন হয়েছিল,
11টা সংস্কার কমিশন হয়েছিল। আপনি কোনো সংস্কার কমিশনের, আমার যে প্রত্যাশার জায়গা, আপনি রাজনৈতিক সংস্কার করবেন, স্বাস্থ্য নীতি নিয়ে সংস্কারের জন্য একটা কমিশন হয়েছিল। সেই কমিশন 265টা ওষুধের নাম প্রস্তাব করেছিল, যে ওষুধগুলো সরকার ঠিক করে দেবে, দাম সরকার ঠিক করে দেবে, কোম্পানিগুলো ইচ্ছা মতন দাম বাড়াতে কমাতে পারবে না। আমার তো ইন্টারেস্টের জায়গা ওইটা, কই সেটা তো পার্লামেন্টে আসে না। আপনি জাতীয় সংসদ নির্বাচনে 5% নারী মনোনয়ন দেবেন, কই ওটা তো আপনি মানেননি। অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন, আপনি পছন্দ করেন, সেটুকুই হচ্ছে আপনার কাছে সংস্কার। শরীফ ভাই, আরও আলোচনা আছে, আরও প্রশ্ন আছে আপনাদের কাছে। আমি বিরতিতে যেতে হচ্ছে আমাকে একটাই পর্যায়ে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ এবং শরিয়া কনসালটেন্ট তারিক মাহমুদ আজহারি। আমি তারিক মাহমুদ আজহারিকে দিয়ে এবার শুরু করতে চাই। অনেকগুলো প্রসঙ্গ উল্লেখ করলেন শরীফ ভাই, আপনি নিশ্চয়ই শুনেছেন সেই বিষয়গুলো। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে বিরোধী দল, বাংলাদেশের যে বিরোধী রাজনীতি আমরা আগেও দেখেছি, বর্তমানেও দেখছি, বিরোধী দল কি আসলে যথাযথ তার দায়িত্ব পালন করতে পারছে? কি মনে হয় আপনার কাছে? জি, শুক্রিয়া, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি ভাইয়ের আলোচনার রেশ টেনে আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, সংস্কারের জন্য আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম, মানে আমাদের আকাঙ্ক্ষা ছিল। আমি যদিও আমার বয়স একটু বেশি, জেনজি না, কিন্তু জেনজিদের কাছাকাছি বয়স, তো আমরা চাচ্ছিলাম যে বাংলাদেশ নতুন একটা লাইনে উঠে যাবে এবং সেখানে চলতেই থাকবে। কিন্তু আমরা সেই সংস্কারটা পাই নাই। কেন পাই নাই? কারণ হচ্ছে, আমি একটা মাত্র কারণেই দেখি, সেটা হচ্ছে বিএনপি চাই নাই বলে সংস্কার হয় নাই। এটা আমার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নাই, কিন্তু আমি একজন জেনজির কাছাকাছি বয়সের লোক হিসাবে এবং বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে এটা আমার মন্তব্য। বিএনপি চাই নাই দেখেই মূলত সংস্কারটা হয় নাই। বিএনপি যদি বলতো যে ওকে সংস্কার আপনারা করেন, তাহলে অনেক কিছু হয়ে যেত। এনবিআরের সংস্কার নিয়ে আমরা অনেক কিছু দেখেছিলাম, সেখানে বহু কিছু ঘটেছিল। সবাই কিন্তু ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখছিল সরকারকে। শুধু বিএনপি যদি বলতো যে আপনারা চালান, তাহলে কিন্তু সরকার একদিনের অর্ধভাগে, ফার্স্ট আওয়ারে কিন্তু এটা টাইট দিয়ে সংস্কারটা করে ফেলতে পারতো। কিন্তু যেগুলো তারা করতেছিল সেখানে অনেকগুলো করতে পারে নাই, কারণ হচ্ছে বিএনপি সমর্থন ছিল না। এখন আমি যেটা বলছিলাম যে আমরা সংস্কারের জন্য ক্ষুধার্ত। এখন আমাদের জন্য অনেক খাবার রেডি করা হয়েছে, মাছ, মাংস, পোলাও, রোস্ট, অনেক কিছু। তো এখন আমরা যখন খাবারের টেবিলে আসলাম, তখন হচ্ছে যে সবজি যে আইটেমটা সেটা আছে, ডালের আইটেমটা আছে, তারপরে হচ্ছে ওই যে মাছ দিয়ে যে ডাল দিয়ে কি বলে চচ্চড়ি বানানো হয়েছে সেটা আছে। কিন্তু গুরুত্বপূর্ণ যে খাবারগুলো সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। গরু গোশতটা সরিয়ে নেওয়া হয়েছে, রোস্টটা সরিয়ে নেওয়া হয়েছে, পোলাওটা সরিয়ে নেওয়া হয়েছে। সংস্কার আসলে এরকম হয়েছে, বিচার বিভাগের সংস্কার হয় নাই। তারপরে হচ্ছে আপনার আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো সংস্কার হয় নাই, মানে যেটা হচ্ছে একদম মোটামুটি মানের বর্তমান সরকারের সাথে গেছে, সেই সংস্কারগুলো হয়েছে। আর যেগুলো সরকার ভাবছে যে এগুলো করলে আমরা মনে হয় একটু ঝামেলাতে পড়ে যাব, আমাদের ক্ষমতা কমে যাবে, সেই সংস্কারগুলো আসলে হয়নি। এখন আপনার প্রশ্নটা ছিল বিরোধী দল কি করছে? বিরোধী দল আসলে এখন পর্যন্ত যা করছে তাতে সাধারণ মানুষের একটা পারসেপশন আছে, তারা মনে হয় একটু সরকারকে বেশি ছাড় দিচ্ছে। তো এটা হচ্ছে আসলে আমরা তো ব্যাপক বিপ্লব, সংগ্রাম, অনেক কিছু পেরিয়ে এসেছি। এখন খুব তাড়াতাড়ি বিরোধী দল চাচ্ছে না যে সরকারকে খুব বেশি ধাক্কাধাক্কি করতে, বরং দেশটা একটু স্টেবল আসুক, মানুষ একটু স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসুক, সেটা চাই। এই জন্য হচ্ছে বিরোধী দল কথা বলে কিন্তু রাজপথ উত্তপ্ত করে না। সংসদে কথা বলে, বিভিন্ন জনসভায় কথা বলে, টকশোতে এসে কথা বলে, কিন্তু তারা রাজপথ উত্তপ্ত করতে চায় না। এটার মানে এটা না যে সরকারকে দীর্ঘদিন সাপোর্ট দিয়ে যাবে। এবং আপনি দেখবেন যে সরকার যদি রেড লাইন অতিক্রম করে, অবশ্যই সরকার যা করেছে এটাকে আমি রেড লাইন অতিক্রম করা বলেই ধরে নিতে পারি। তারা এই যে গণপরিষদ, এটাকে কি বলে, সংস্কার পরিষদের শপথ নেয় নাই, তারপরে জুলাই সনদ বাস্তবায়ন করবে তাদের নিজেদের মতো করে, আরও অনেক কিছু কথাবার্তা বলছে, যেটা আসলে জনগণ ভোট দিয়ে পাশ করিয়ে দিয়েছে। সেই জিনিসটা তারা এখন পাশ করতে চাচ্ছে না, মানে নিজেদের মতো করে করবে আর কি, নিজেরা ক্রেডিট নেবে অথবা নিজেদের যেগুলো অপছন্দ সেগুলো রাখবে না। তো এই রেড লাইনটা অতিক্রম করার পরও বিরোধী দল ভাবছে যে আরও কিছুদিন সময় দেওয়া যাক, এবং এই সময়টা আজীবন ধরে বিরোধী দল দিবে এরকম না। এবং এখনও
সরকারকে সময় দিচ্ছে এরকমও না, সরকারের বিরুদ্ধে কথা বলতেছে, হয়তো রাজপথে যেটা অনেক বেশি হই হাঙ্গামা করার কথা ছিল সেটা করছে না, কিন্তু বিরোধী দল করছে, সামনে আরও বেশি করবে। তবে বাংলাদেশের মানুষের একটা কালেকটিভ মেমোরিতে বিরোধী দল মানে হচ্ছে আওয়ামী লীগের মতো হরতাল করবে, অবরোধ দিবে, গাড়ি পোড়াইবে, তারপরে ধরে ধরে বিরোধী পক্ষের মানুষকে মারবে, তারপরে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের প্যান্ট খুলে নেবে, এইরকম একটা বিরোধী দলীয় ক্যারেক্টার দেখে বাংলাদেশের মানুষ পরিচিত। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পর, 24-এর বিপ্লবের পর, আমি গণ অভ্যুত্থান না বলে এটাকে বিপ্লব বলি, আমরা অনেক বেশি রক্তপাত করে নাই দেখে এটাকে আমরা গণ অভ্যুত্থান বলবো, বিপ্লব বলবো না, এটা জরুরি না, এটা বিপ্লবই হয়েছিল। তো 24-এর বিপ্লবের পরে এরকম কোনো সরকারি অফিসারের প্যান্ট খুলে নেওয়ার মতো বিরোধী দল আমরা চাই না। তবে বিরোধী দল শক্ত অবস্থান নেবে সেটা আমরা চাই, এবং এখন পর্যন্ত আমি মনে করি যে খুব বেশি কঠোর অবস্থানে না যাওয়ার সিদ্ধান্তটা এখন পর্যন্ত ঠিক আছে। সামনে কতটুকু, সামনে আমরা দেখব। আমরা আশা করি যে বিরোধী দল আর একটু কঠোর বার্তা দেবে সরকারকে, এবং আর রাজপথে আরও বেশি ভূমিকা রাখবে। কিন্তু এখন পর্যন্ত যেটা করেছে, তারা যে গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করেছে, বিষয়টা এরকম আমার কখনোই মনে হয় না। তবে ছাড় দিয়েছে, কারণ খুব বেশি ধাক্কাধাক্কি করলে সরকার আসলে কুলিয়ে উঠতে পারবে না, পড়ে যাবে। আর এখন যে সরকার আছে, এই সরকার যদি পড়ে, এই সরকার ধাক্কা দিলে সরকার পড়ে যাবে, সেটা তো মানুষ বলতেছে যে এটা শক্ত কোনো সরকার না, আমি বলতেছি না। রাস্তাঘাটে দেখবেন মানুষ বলতেছে যে না, এটাকে খুব বেশি শক্তিশালী সরকার মনে হচ্ছে না। তো এই শক্তিশালী না যাদেরকে মনে হচ্ছে, তাদেরকে ধাক্কাধাক্কি করলে তো আমার গায়েও পড়বে, মানে একটা বিরোধী দলের উপরে পড়বে। মানে একটা ভাঙাচোরা বিল্ডিং যদি আমি কোনো চিন্তাভাবনা ছাড়া ধাক্কা দেই, তাহলে এটা পড়ে সাধারণ মানুষও কিছু যাবে, আমি নিজেও যাব, আর বিল্ডিং তো যাবেই। তো যেহেতু সরকার এখনও শক্তিশালী মনে হচ্ছে না, সরকারকে অনেকটা বিরোধী দল হচ্ছে ঠ্যাক দিয়ে ধরে রাখতেছে যে ভাই তুমি থাকো, আরেকটু থাকো, 5টা বছর একটু চালিয়ে যাও। মনে হচ্ছে যে সরকার পারবে না, কিন্তু জামাত, এনসিপি এবং আরও যারা আছে তারা সবাই মিলে বলতেছে যে ভাই তোমরা থাকো, 5টা বছর থাকো, আমরা তোমাদেরকে হেল্প করবো, প্রয়োজনে তোমরা বেশি উৎপাত করলে সমালোচনা করব। তাহলে তো বিষয়টা সেই তাই দাঁড়ালো। আপনার কথা যদি আমি ঘুরে ফিরে যদি, যে বিরোধী দল চাইতেছে যে তোমরা থাকো 5টা বছর ঠিকঠাক, আমরা আছি, তোমাদেরকে ঠ্যাক দিয়ে রাখি, জি, মানে তাহলে তো সেই আগের ঘটনাগুলোরই পুনরাবৃত্তি হয়ে গেল না। আগের ঘটনাগুলো যেমন জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক ছিল, সেটা হচ্ছে আওয়ামী লীগ বাদাম খাবে, জাতীয় পার্টি হচ্ছে খোসা খাবে, এরকম একটা সম্পর্ক ছিল, তাই না? কিন্তু এখন জামাত এবং এনসিপি যে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমরা তো এখন একটা বিপর্যয়ের মধ্যে আছি। ওই যে কারো কথা কোট করে ভাই বললেন যে আওয়ামী লীগ এবার ফিরে আসবে। আওয়ামী লীগ ফিরে আসবে না, কিন্তু আমরা যেটা করতেছি তাতে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে আমরা আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবো কিনা। তো এই একটা আশঙ্কা আছে। এই আশঙ্কার জায়গা থেকে মানুষ ভাবে যে জামাত, এনসিপি তারা চাচ্ছে যে সরকার 5টা বছর কন্টিনিউ করুক, একটা সাধারণ সুন্দর নির্বাচন হোক, সেটা দিয়ে তখন বিএনপির পারফরমেন্সের ভিত্তিতে, জামাতের পারফরমেন্সের ভিত্তিতে, অন্যান্য এনসিপি সহ অন্যান্য দলগুলোর পারফরমেন্সের ভিত্তিতে মানুষ আরেকটা সরকার গঠন করবে। সেক্ষেত্রে হয়তো আজকে যারা সরকারে আছে তারা বিরোধী দলে যাবে, কত আসন নিয়ে বিরোধী দলে যাবে সেটা আমি বলতে পারি না, তবে তারা বিরোধী দলে যাবে বলেই মনে হচ্ছে। কিন্তু ওইটার জন্য এখন যারা সরকারে আছে তারা বিরোধী দলে যাবে, সেটাই মনে হচ্ছে। জি, আপনি তো বিরোধী দল থেকে সেটি আপনাদের আকাঙ্ক্ষা হবে। আপনারা না, আমি বিরোধী দলের কেউ না, কিন্তু আমি রাজনীতিটা দেখে এটা আমার মনে হয়েছে যে আপনি বিরোধী দলের কেউ না, কিন্তু আপনি একসময় ছাত্র শিবিরের সঙ্গে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, আপনি বলেছেন। আমি সেই একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আমরা পার্লামেন্টে দেখেছি ছাত্র শিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের নিখোঁজ হওয়ার দাবির বিষয়ে জাতীয় সংসদে বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এক নারীকে বিয়ে না করার টালবাহানায় জিসান নিজেই আত্মগোপন করেছিলেন। তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমত কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা খুব তাড়াহুড়ো করেছেন। এটা আসলে প্রয়োজন ছিল না। তিনি এই যে বেনজিরের মতো একজন লুটেরা মাফিয়া, তার গ্রেপ্তারের খবর দিয়ে আমাদেরকে খুশি করেছেন, কিন্তু সাথে সাথে উনি তাড়াহুড়ো করে একটা বিতর্কিত ঘটনাকে এখানে সামনে নিয়ে এসে তিনি আমাদেরকে হতাশ করেছেন। কিভাবে? সেটা হচ্ছে এই জিশানকে তো আসলে অপহরণ করা হয়েছে। অনেকে বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আপনি শুনেছেন যে নারীকে বিয়ে না করার টালবাহানায় জিশান নিজেই আত্মগোপন করেছিলেন, এটি স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে জিশান যদি নিজেই আত্মগোপন করে, তাহলে জিশান যখন
উদ্ধার হইল, তখন জিশানের পরিবারের সাথে জিশানকে কথা বলতে দেওয়া হচ্ছে না কেন? জিশানের সংগঠনের সাথে জিশানকে কথা বলতে দেওয়া হচ্ছে না কেন? বলা হচ্ছে যে নারী অভিযোগ করেছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে তো গ্রেপ্তার করলে তো আত্মীয় স্বজনের সাথে কথা বলা যায়, মানে পুলিশের কাস্টোডিটি থেকে আত্মীয় স্বজন গিয়ে তার সাথে কথা বলতে পারে, তার সংগঠনের লোকজন তার সাথে কথা বলতে পারে। কিন্তু জিশানকে তার আত্মীয় স্বজনের সাথে, তার বন্ধুবান্ধব কারো সাথেই কথা বলতে দেওয়া হচ্ছে না কেন? এটা একটা বড় প্রশ্ন। এবং যে নারী অভিযোগ করেছেন সেই নারীকেও আইসোলেটেড করে রাখা হয়েছে, এবং ওই নারীর বাবাকেও। তাহলে এই নারী তো অভিযোগ করেছেন, মামলা করেছেন, মামলা করে তো তিনি তার বাড়িতে চলে আসবেন, তাই না? কিন্তু পুলিশ তাকে আটকে রাখছে কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে জিশানকে আটকে রাখা, মিডিয়ার সাথে, তার স্বজনদের সাথে কথা বলতে না দেয়া, বন্ধুবান্ধবদের সাথে কথা বলতে না দেয়া, এবং ওই নারীকেও আটকে রাখা এবং মিডিয়া এবং তার স্বজনদের সাথে কথা বলতে না দেয়া, আমাদের অনেকগুলো সন্দেহের অবকাশ আছে এখানে। তো আমার ধারণা সেটা হচ্ছে জিশান আসলে অপহরণ হয়েছে, গুমের শিকার হয়েছে, এবং যারা গুম করেছে তারা হয়তো সরকার সমর্থক কেউ, অথবা পুলিশের সাথে কোনো একটা লিয়াজও তাদের আছে, যে কারণে হচ্ছে পুলিশ এখানে নাটকই তো করছে আসলে, তাই না? কারণ হচ্ছে বাদীকে তো আপনি ছেড়ে দেবেন, ওকে আটকায় রাখেন, ওর বিরুদ্ধে যেহেতু মামলা আছে ওকে আটকায় রাখেন, কিন্তু ওর ফ্যামিলির সাথে কথা বলতে দিবেন, এবং বাদীকে তো তার বাসায় আসতে দিচ্ছেন না। সুতরাং এখানে একবারে ক্লিয়ার একটা সমস্যা এবং একটা মানে প্যাচ ওখানে আছে। তবে আমার কথা হচ্ছে শিবির যে সিদ্ধান্তটা নিয়েছে, যে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে, এটা শিবির যেহেতু বলে যে তারা অনেক বেশি নৈতিক সংগঠন, সেই জায়গা থেকে হয়তো শিবির এই সিদ্ধান্তটা নিয়েছে। কিন্তু কারোর সাথে প্রেম করা কিন্তু কোনো অপরাধ না। এবং ইসলামে কি জায়েজ আছে নাকি? ইসলামে জায়েজ নাই, কিন্তু ধরেন আপনি তো আটকায় রাখতে পারেন না তাকে এই অপরাধে। এবং বাংলাদেশে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় এই প্রেমের বিষয়গুলো আছে। কিন্তু কেউ প্রেম করলে তাকে আপনি নানানভাবে জড়িয়ে তাকে আপনি আটকায় রাখতে পারেন না। এবং আমার এখন দাবি হচ্ছে যে জিশানের বন্ধুদের সাথে কথা বলতে দেন, এবং ওই নারীকে তার বাসায় ফিরে যেতে দেন। আমরা কথা বলি, সেই ঘটনাটা দেখি আসলে কি হয়েছে। এখনও অমীমাংসিত একটা বিষয় নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিতে পারেন না। কত বিধিতে যেন বক্তব্যটা দিয়েছিলেন, এই বিধিতে দিতে পারেন না। আগে জিনিসটা ক্লিয়ার হবে, মানুষের কাছে ক্লিয়ার হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ক্লিয়ার হবে, পুলিশের কাছে ক্লিয়ার হবে। তাহলে আপনি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা সত্য নয়, আপনি সেটি বলতে চাচ্ছেন? এটা সত্য নয় বলে আমরা ধারণা করছি। আমাদের একদম দৃঢ় গভীর সন্দেহ যে এটা সত্য নয়। জি, আমি শরীফ ভাইয়ের কাছে আসতে। শরীফ ভাই, আপনি এই বিষয়গুলো রাজনীতি বিশ্লেষক হিসেবে নিশ্চয়ই দেখছেন, আপনার চোখ কিছু এড়ায় না। আপনি কাছে কোনো তথ্য আছে? ধন্যবাদ। আমিও এইটাই শঙ্কা করেছিলাম যে আমাদের আসলে রাজনৈতিক পরিচয়গুলোকে উন্মুক্ত করা উচিত, প্রকাশ করা উচিত। আমি পরিচয়টা প্রকাশ করব না, কিন্তু আমার একটা পলিটিক্যাল আইডিওলজি আমি হিডেন রেখে আমি আমার অনেকের মধ্যে দেখি এটি চলছে। ভাই যেভাবে বললেন, আমি ধারণা করেছিলাম তার একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে, আইডিওলজি আছে, কিন্তু সেটি বলতে চাচ্ছিলেন না। আচ্ছা, এই যে সংস্কারের কথা বললেন, আমাদের একটা প্রত্যাশা ছিল, এবং স্থানীয় সরকার যে সংস্কার যে কমিশনটা হয়েছিল, সেই কমিশনের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে লোকাল গভর্নমেন্টকে আপনি ইন্ডিভিজুয়াল করবেন, তারা এমপিদের অধীনে থাকবে না। হঠাৎ করে এনসিপির আতিক মুজাহিদ পার্লামেন্টে প্রস্তাব তুলল যে এমপিদেরকে টিওনো অফিসে বসার সুযোগ দিতে হবে। প্রত্যেক এমপি 17,000 টাকা পান তার নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য ভাড়া বাবদ। সেটা হবে না, আমাকে আবার টিওনো অফিসে অফিস দিতে হবে। এবং এটা ভাই মনে হয় টিওনো অফিসে না, মানে ওই তার নির্বাচনী এলাকায় কোন একটা জায়গায়। আপনি এটি জানেন না, যেটা জানেন না এটা বলবেন না। নির্বাচনী এলাকায় 17,000 টাকা করে দেওয়া হয় একটা অফিস ভাড়া নেওয়ার জন্য। আতিক মুজাহিদ প্রস্তাব করেছে টিওনো অফিসের মধ্যে এমপিদেরকে একটা করে অফিস দিতে হবে, এবং সেই প্রস্তাব বিএনপি অপেক্ষা করছিল যে এই ধরনের একটা লোভনীয়, তারা লজ্জা শরমের কারণে বলতে পারছিল না, কারণ লোকাল গভর্নমেন্টও তো একটা ডিম পাড়া হাঁস, টিওনো অফিসের সমস্ত ডিমগুলো জমা হয়। সুতরাং এটা যদি নিয়ন্ত্রণ না নেওয়া যায় তাহলে সব ডিমগুলো পাওয়া যাবে না। এবং আতিক মুজাহিদ সে বলেছে, বিএনপি হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে, পাশ হয়ে গেছে। এখন এমপি সাহেবরা টিওনো অফিসে বসবেন, ওখানে কি হচ্ছে সব তারা দেখবেন। আপনারা বলছেন যে ওই যে জেলা পর্যায়ে
যে জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে রাজনৈতিক, পার্লামেন্টে দাঁড়িয়ে আপনি তার সমালোচনা করছেন। আর গাজীপুরের সেখানকার এমপি ছাত্র শিবিরের নেতা ছিলেন, তিনি গিয়ে তার জেলায় যিনি প্রশাসক হয়েছেন তাকে ফুল দিয়ে ছবি তুলছেন, আর পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন বিএনপি একটা স্বৈরাচারী কাজ করেছে, এই কাজটা অনৈতিক। তার অর্থ হলো গাছের উপরেরটাও খাবেন, গাছের তলারটাও কুড়াবেন, এক। দ্বিতীয়ত হচ্ছে যেটা বলার চেষ্টা করছেন, জেনজিরা সবাই আপনাদের পক্ষে, এই ধরনের একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে এরা সবাই আমাদের। আরে ভাই, বিএনপি, আমি বিএনপি করি না, কিন্তু আমি বিএনপির শক্তি সম্পর্কে জানি। আরে বিএনপির দুটো উপজেলায় বা একটা জেলা শহরে যত তরুণ আছে, আপনাদের সবাই একসাথে করলেও তার অর্ধেক করতে পারবেন না অনেক জায়গায়। দুর্বল পাবলিক তো ভোট দিয়েছে তাদেরকে। আপনি যেভাবে বলছেন ফু দিয়ে উড়িয়ে দেবেন, শাহবাগে ঝুলিয়ে পেটাবেন, বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবেন, ব্যাপারটা হয় কি ওই মানে স্বপ্নে খেলে একটু ভালোই খাওয়া উচিত, বিরিয়ানি খাওয়া উচিত, রুটি কেন খাবো? তো আমার ধারণা যে স্বপ্নে যখন খাচ্ছেন রুটিই খাবেন কেন, বিরিয়ানি খান। বিএনপিকে কালকে ফু দিয়ে উড়িয়ে দেবেন। বিএনপির অজস্র সমালোচনা আছে। গত পরশুদিনও তারা তাদের এক কর্মীকে খুন করেছে। পত্রিকা খুললে প্রতিদিন দেখবেন তাদের লুটেরা বাহিনী, চান্দাবাজ বাহিনী, টেম্পো স্ট্যান্ড সবাই অ্যাক্টিভ আছে। এই সমালোচনাটা করব, কিন্তু বিএনপিকে আপনি ফু দিয়ে কালকে উড়িয়ে দেবেন, ব্যাপারটা এত সোজা আমার কাছে মনে হয় না। ওই যে ঠ্যাক দিয়ে রাখছেন সরকারকে, কিন্তু গতকালকেও আমি শুনলাম যে আপনাদের সময় ফুরিয়ে আসছে। বিরোধী দলের নেতা এই যে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন পার্লামেন্টে বিবৃতি দিলেন, আমাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে কিন্তু সংসদের বিরোধী দলের নেতা। তো এই যে জিশানের কথা বলছেন, জিশান গুম হয়ে গেছে, প্রথম ফেসবুক পোস্ট এটি তো আমাদের বিরোধী দলের নেতা দিলেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী কি তার ব্যাখ্যাটা দিবেন না? বা সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা তো দিতে হবে। বিরোধী দলের নেতা যখন এটি পাবলিকলি এই প্রচারটা করেন, তখন সরকারের পক্ষ থেকে সরকার চুপ থাকা মানে কি? মানে হচ্ছে ঘটনা সত্য। আপনি বলছেন যে তার দলের নেতাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না। তার দল তো শুরুতেই পত্রপাঠ তাকে বহিষ্কার করেছে, এখন তো তার দল নাই, আপনি তাকে বহিষ্কার করে দিয়েছেন। আর ওই যে ভিকটিমের সাথে দেখা করতে দেওয়া না দেওয়া, আমি মনে করি এই ভিকটিমের নিরাপত্তার জন্য এটি খুবই জরুরি, তার নিরাপত্তার জন্য জরুরি। আর জিশানের পরিবারের সাথে অবশ্যই আইনজীবী বলেন, তার পরিবারের সদস্যদের বলেন, তাদেরকে দেখা করতে দেওয়া উচিত। কিন্তু এটাকে যেভাবে আপনি পত্রপাঠ নাকচ করে দিচ্ছেন, একজন ভিকটিমের রাজনীতি, তার নাম পরিচয় প্রকাশ করা যায় না। আপনার ডাকসুর জিএস তার নাম প্রকাশ করে দিচ্ছে, আপনার কমিটির সদস্যদের নাম প্রকাশ করেন না। কিন্তু একজন নারী এসে বলছে যে আমি অনেক দিন ধরে আমাকে ধর্ষণ করা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে। তারপর ঘটনাগুলো আমাদের সিনিয়র জুনিয়র অনেকেই অনুষ্ঠানটি দেখবেন, সেই কারণে আমি পুরো ঘটনা বলছি না। এই ঘটনাটা অবশ্যই বিব্রত হওয়ার মতন বিষয়, লজ্জা পাওয়ার মতন বিষয়, কিন্তু সেটিকে আপনি জাস্টিফাই করছেন যে ওই মেয়েটা সম্ভবত ভুল বলছে, ওই মেয়েটা সম্ভবত অন্যায় করছে। আর কারো বিরুদ্ধে অন্যায়ের এই অভিযোগটা এলো না, ওনার বিরুদ্ধে কেন এলো? জি, শেষ করব, আমাকে শেষ করতে হবে। আপনি কি সংক্ষেপে কিছু বলতে চান? জি, খুব সংক্ষেপে আমি শেষ করে দেব। প্রথম কথা হচ্ছে ওই মেয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ না। আমরা বলেছি যে বিষয়টা ওই মেয়েকে কেন আটকে রাখা হয়েছে। এখন বাংলাদেশে যে সরকার আছে, তারেক রহমানের সরকার, এখানে কি পরিবেশ পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে? দাউদকান্দি তো বিএনপির এলাকা, তাই না? সেখানে একটা মেয়ে অভিযোগ করে সে নিজের বাড়িতে থাকতে পারবে না, এরকম পরিবেশ আসলে তৈরি হয় না। আর এরকম পরিবেশের তৈরি যদি হয়ও, তাহলে পুলিশ তাকে নিজেদের আন্ডারে রেখেছে, কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলতে দিচ্ছে না কেন? তার পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না কেন? আমার ওই মেয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কারণ আমার মনে হচ্ছে সে এখানে নিজেই ভিকটিম, পুলিশ তাকে উঠিয়ে নিয়ে গিয়ে আটকে রাখছে, তাই না? আপনার প্রশ্নগুলো আমরা বুঝতে পেরেছি, নিশ্চয়ই যারা দেখছেন তারা আপনার প্রশ্ন বুঝতে পেরেছেন। আজকে আমাকে শেষ করতে হচ্ছে এখানে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুক্রিয়া, একুশে টেলিভিশনকেও ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।